ভালো, তাহলে একসঙ্গে পড়তে পারবে। আচ্ছা দেখো, স্ট্যান্ডার্ড কস্টিং, ঠিক আছে, সাবজেক্টের নাম, এই চ্যাপ্টারটার নাম হচ্ছে স্ট্যান্ডার্ড কস্টিং। তোমরা দুদিন আগে বাজেট পড়ে এসছো, ঠিক আছে। প্রথমে একটা জিনিস বুঝতে হবে যে বাজেটের সাথে স্ট্যান্ডার্ডের ডিফারেন্সটা কোন জায়গায়। বাজেট কি করে? আমরা একটা কথা পড়েছিলাম, বাজেট অ্যান্ড বাজেটরি কন্ট্রোল বলে একটা কথা পড়েছিলাম। প্রশ্ন হচ্ছে বাজেট করাটা, এটা তো আমরা জানি বাজেট করা হচ্ছে কোনো একটা জিনিসের প্ল্যান করা, সেটা ফাইন্যান্সিয়াল প্ল্যান হতে পারে, প্রোডাকশন প্ল্যানিং হতে পারে, ঠিক আছে। যে কোনো কিছুকে একটা প্ল্যানিং করে এগোনো, দ্যাট ইজ আওয়ার বাজেট। এবং অবশ্যই তার পেছনে একটা কস্ট পার্সপেক্টিভ থাকবে, যে কত খরচ হচ্ছে না হচ্ছে তার একটা ব্যাপার। যদি অ্যাকচুয়াল যে অ্যাক্টিভিটি গুলো আমাদের, সেই অ্যাক্টিভিটি গুলো যদি দেখা যায় বাজেটের অ্যাক্টিভিটির থেকে বেশি খরচ হচ্ছে, বা ধরো যতটা মেটেরিয়াল আমার দরকার বলেছিলাম প্রোডাকশন করতে, র মেটেরিয়াল তার থেকে বেশি ব্যবহার করে ওই একই পরিমাণ প্রোডাকশন করেছি, তখন আমরা একটা কন্ট্রোল অ্যাসপেক্ট তৈরি করতে পারি বা কন্ট্রোল করতে পারি, ঠিক আছে। কন্ট্রোল ইন দ্য সেন্স, কন্ট্রোল মানে হচ্ছে আমরা তাকে কি করতে পারি না, এই যে চেঞ্জ গুলো হচ্ছে তার কারণগুলোকে গো থ্রু করে, কারণগুলোকে আমরা দেখে পড়ে সেখানে আমরা অ্যাডিকুয়েট কন্ট্রোলকে দিতে পারি যে এগুলোকে কিভাবে ঠিক করা যায়। এটা হচ্ছে বাজেটের মেন কাজ। কিন্তু প্রবলেমটা হচ্ছে বাজেট একটা ওভারঅল কন্ট্রোলের অ্যাসপেক্ট কথা চিন্তা করে। ফর এক্সাম্পল ক্যাশ বাজেট, ধরো তোমার ক্যাশ বাজেটে কোনো একটা বছরে নেগেটিভ ক্যাশ ব্যালেন্স বেরিয়েছে। নেগেটিভ ক্যাশ ব্যালেন্স তোমার যে বছরে বেরিয়েছে, সেই বছরে নেগেটিভ ক্যাশ ব্যালেন্স বেরোনোর কারণটা কি, এটাকে যদি আমরা ইনভেস্টিগেট করতে চাই, তাহলে বাজেট থেকে শুধুমাত্র এটা বুঝতে পারবো যে পেমেন্ট অফ ডেটার্স, মানে সরি পেমেন্ট রিসিভ ফ্রম ডেটার্স বা কালেকশন ফ্রম ডেটার্স, ক্যাশ সেলস যেগুলো হচ্ছে রিসিপ্টের আইটেম, আর যেগুলো পেমেন্টের আইটেম, পেমেন্ট টু ক্রেডিটার্স অ্যান্ড অল, এই যে আইটেম গুলো রয়েছে, সেই সমস্ত আইটেম গুলো, এটা তোমার কি করছে না, এদের মধ্যে ডিফারেন্স হয়েছে। যদি রিসিপ্ট বেশি হয় কম্পেয়ার টু পেমেন্ট, তাহলে আমার ক্যাশ বাজেটে নেগেটিভ রেজাল্ট এসছে। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে কোনো বছরে যদি ডেটার্সকে কম, ডেটার্সের পেমেন্ট কম হয়, আর কোনো বছরে ক্রেডিটার্সের পেমেন্ট বেশি হয়, এই থেকে কি তুমি খুব ভালো করে বুঝতে পারছো যে কোম্পানিটা ঠিক মতো প্রোডাকশন করছে কিনা বা কোম্পানিটা ঠিক মতো চলছে কিনা? বোঝা যায় না, পুরোটা ভালো করে বোঝা যায় না। মানে আমি বলছি পয়েন্ট ওয়াইজ, ইন ডিটেল, ইন ডেপথ ইনভেস্টিগেশন অফ ডাইভারজেন্স, মানে ডিফারেন্সটা কেন হচ্ছে ইন ডেপথ আর ডেসক্রিপশন করা এখানে সম্ভব নয়। তুমি একটা কথা বলতে পারো যে আমি যে ডেটার্সদেরকে কালেকশন করার জন্য বলেছিলাম, তারা কালেকশনের টাকা এখনো আমাদের দিতে পারে। প্রশ্ন হচ্ছে কেন দিতে পারেনি, সেটাকে ইনভেস্টিগেট করে দেখতে হবে। এবং এটা কিনা আলটিমেটলি আমার ডেটার টার্নওভার রেশিওকে কমিয়ে দিচ্ছে, এবং সেলসের যে ইনভেস্টমেন্টটা আমার, সেই ইনভেস্টমেন্টে উঠে আসতে বা তার রিকভারি হতে আমার সময় বেশ কিছুটা বেশি লাগছে। এইটা একটা অ্যানালিসিস। কিন্তু আমি বলছি ইন ডেপথ পয়েন্ট টু পয়েন্ট অ্যানালিসিস এখানে সম্ভব না, ঠিক আছে। এটা একটা গ্রস কনসেপ্ট তোমাকে দেয়। ফ্লেক্সিবল বাজেট, তোমরা যে দেখছো নেট প্রফিট, এটা কিন্তু একটা গ্রস এফেক্ট বা গ্রস ইম্প্যাক্ট। কিন্তু প্রতিটা আইটেম, ধরো আমি বলছি মেটেরিয়াল কস্ট, লেবার কস্ট, বা ধরো তোমাদের ওভারহেড, এদের যে প্রতিটা আইটেম ওয়াইজ, আগের দিন যেটা আমি বলছিলাম এবিসি কস্টিং এর সাথে, যে এবিসি কস্টিং এ অ্যাবজর্পশন মেথডের ওটা ব্যাপারটা, কনসেপ্টটা পুরোপুরি আলাদা। বাট আমি বলছি যে আমরা এবিসিতে একটা নতুন কাউন্টার পার্ট বা নতুন একটা মেথড হিসেবে চিন্তা করেছি, তাই না? যে এবিসি সিস্টেম হচ্ছে আমার ট্র্যাডিশনাল অ্যাবজর্পশন কস্টিং সিস্টেমের একটা মানে সাবস্টিটিউট, যেটা কিনা কম্পারেটিভলি অনেক বেটার দেন দ্য ট্র্যাডিশনাল অ্যাবজর্পশন সিস্টেম। তেমনই বাজেটারি সিস্টেমটা অনেক পুরনো সিস্টেম, ট্র্যাডিশনাল সিস্টেম বলতে পারো, কারণ বাজেটটা খুব কমন, যে কোনো লোকই বাজেট করে থাকে। বাট স্ট্যান্ডার্ড কস্টিং ইজ আ কম্পারেটিভলি নিউ কনসেপ্ট, ঠিক আছে। এটা পরের দিকে কনসেপ্টটা ইমার্জ করেছে। কেন ইমার্জ করেছে না, বাজেট কি, বাজেটারি কন্ট্রোল যেটা রয়েছে, সেই বাজেটারি কন্ট্রোলটা কম্পারেটিভলি, দেখো লেখা আছে কম্পারেটিভলি মডার্ন টেকনিক, এটা কম্পারেটিভলি ট্র্যাডিশনাল টেকনিক। বাজেটারি কন্ট্রোলের যে প্রবলেম, যে ইন ডিটেল বা সিলেকশন, কি বলে, সেকশন বা এলিমেন্ট ওয়াইজ ক্লাসিফিকেশন অফ, or element wise investigation of the divergence
সেটা কিন্তু অনেক বেশি অ্যাপ্লিকেবল বা অনেক বেশি খুঁজে পাওয়া যায় কোথা থেকে, না স্ট্যান্ডার্ড কস্টিং থেকে। প্রশ্ন হচ্ছে কেন, তাহলে জানতে হবে স্ট্যান্ডার্ড কস্টিং এর ডেফিনিশনটা কি। ইট ইজ দ্য প্রপার it is the proportion of the standard cost and applying them to measure the variation of the actual cost। তো এটাকে একটা আরেকটা নাম আমরা দিতে পারি, সেটা হচ্ছে ভ্যারিয়েন্স অ্যানালিসিস। প্রশ্নটা কিরকম, এখানে না কোনো ওরকম পার্টিকুলার ক্যাশ বাজেট, ফ্লেক্সিবল বাজেট এরকম কোনো গল্প নেই। এখানে প্রত্যেকটা জিনিসের জন্য একটা করে স্ট্যান্ডার্ড কস্ট থাকবে। ফর এক্সাম্পল, মেটেরিয়ালের যে প্রাইস সেটাতে ওই ভেরিয়েবল কস্টের মতো ওই চেঞ্জ হচ্ছে ওসব এখানে নেই। ঠিক আছে, এখানে কে ভেরিয়েবল কে ফিক্স এসব কোনো ব্যাপার না খুব একটা। এখানে ব্যাপার হচ্ছে মেটেরিয়াল তৈরি হতে বা মেটেরিয়াল তৈরি করতে, মেটেরিয়ালকে ব্যবহার করতে আমার যে কস্ট খরচ হওয়ার কথা, সেই কস্টিং বা সেই কস্টটা যেটা রয়েছে এক মিনিট, হ্যাঁ তো যেটা বলছিলাম, এবার দেখো মেটেরিয়ালের যে কস্টটা, সেই মেটেরিয়াল কস্টের স্ট্যান্ডার্ড কস্ট এখানে ধরে নেওয়া হয়। ফর এক্সাম্পল, একটা কোম্পানিতে মেটেরিয়ালের স্ট্যান্ডার্ড যা দাম বা স্ট্যান্ডার্ড যে ইউসেজ, আমি দামের কথাই বলছি, ধরো যে টোটাল মেটেরিয়াল ব্যবহার করতে আমার খরচ লাগবে সাপোজ 100 টাকা, এটা স্ট্যান্ডার্ড তোমাকে ধরে দেওয়া হলো। তুমি সত্যিকারের যখন খরচ করতে গেলে দেখা গেল খরচ হয়েছে তোমার 120 টাকা। প্রশ্ন হচ্ছে তখন তুমি যে লোকটা কস্টিং করছে তাকে জিজ্ঞেস করতে পারবে, বা যে লোকটা খরচ সত্যিকারের করছে, যে দাদা 20 টাকা খরচ কেন বেশি হলো। এই যে বেঞ্চমার্ক বেস করে আমরা অ্যাকাউন্ট মানে কস্টিং করছি, এটাই কিন্তু স্ট্যান্ডার্ড কস্টিং। এই 100 টাকার বলে দিলাম যে বেসিস বা স্ট্যান্ডার্ড, এই স্ট্যান্ডার্ডের এগেনস্টে অ্যাকচুয়াল কস্ট কত হয়েছে তার ডিফারেন্সের কারণটা খুঁজে বার করতে পারাটা কম্পারেটিভলি স্ট্যান্ডার্ড কস্টিং অনেক বেটার প্রসেস, যেটা কিন্তু বাজেট কস্টিং আমাদের ছিল না। জাস্ট ওভারঅল কেন কারণ সেটাকে আমরা বুঝতে পারতাম, কিন্তু এটা কি ইন ডিটেল অ্যানালিসিস করছে। কিন্তু এখানে ঘটনাটা এতটা সোজাও নয়, আর একটুখানি ইন ডিটেলস বুঝতে হবে। তো বেসিকটা এটাই যে একটা স্ট্যান্ডার্ড কস্ট তোমাকে দিয়ে দেওয়া হচ্ছে, এবার অ্যাকচুয়াল যে কস্টটা তোমার খরচ হয়েছে, এই স্ট্যান্ডার্ড অ্যান্ড অ্যাকচুয়াল, এই স্ট্যান্ডার্ড আর অ্যাকচুয়ালের মধ্যে যে ডিফারেন্সটা, সেই ডিফারেন্সের যে কারণটা বা ডিফারেন্সের যে কজটা, সেটাকে আইডেন্টিফাই করা। ঠিক আছে, অ্যান্ড এবং সেই সঙ্গে সঙ্গে অ্যানালাইজিং সাচ কজেস অফ ভ্যারিয়েশন উইথ আ ভিউ to maintain the maximum efficiency in production process and allied work. It is a technique for cost control using the variance and the reasons of variation. এখানে বুঝতে হবে যে কস্টটা কেন ডিফারেন্স হচ্ছে, তার রিজনটা খুঁজতে হবে এবং সেটাকে এফিশিয়েন্টলি আমাকে ঠিক করাতে হবে। এইটা হচ্ছে স্ট্যান্ডার্ড কস্টিং এর কাজ। কিন্তু বাজেট কস্টিং এরকম কিছু ছিল না। বাজেট কস্টিং যেটা জাস্ট একটা ওভারভিউ দিত, একটা গ্রস আমাকে মানে পিকচার দিত যে ওভারঅল এই ঘটনা এখানে ঘটছে। ঠিক আছে, এটা হচ্ছে বেসিকস অফ স্ট্যান্ডার্ড কস্টিং। প্রশ্ন হচ্ছে এটাকে ভ্যারিয়েন্স অ্যানালিসিস কেন বলছে, তার জন্য স্টেপসটাকে একটু আমাদের পড়তে হবে। তো বেসিক্যালি স্ট্যান্ডার্ড কস্টিং এর 4টে স্টেপ আমরা পড়ি, মানে একটা স্ট্যান্ডার্ড কস্টিং মেথড যখন আমরা ফলো করছি 4টে স্টেপস নিয়ে আমরা একটু চিন্তা করব। স্টেপ নাম্বার ওয়ান, ascertainment of standard cost by cost engineer for material, labor cost and overhead cost. ফার্স্ট কাজ হচ্ছে স্ট্যান্ডার্ড কস্টকে ডিটারমিন করা। এটা কিন্তু একটু কম্পারেটিভলি কঠিন কাজ। ঠিক আছে, যে কোনো লোক এটা করতে পারে না যদি না অ্যাডিকুয়েট নলেজ থাকে সেই পার্টিকুলার ব্যাপারে। ফর এক্সাম্পল, মেটেরিয়াল কস্ট স্ট্যান্ডার্ড বাজারে কিরকম দাম এবং তার ম্যাক্সিমাম যা ইউজ করব আমি, সেইটার টোটাল কস্ট কত খরচ হতে পারে, এইটার একটা হিসেব বা এটার একটা ভ্যালু, এটাকে ডিটারমিন করে দেয় কারা? কস্ট ইঞ্জিনিয়ার্স।
এই কস্ট ইঞ্জিনিয়ার কারা হতে পারে? উত্তর হচ্ছে কস্ট ইঞ্জিনিয়ার হচ্ছে কস্ট ম্যানেজমেন্ট অ্যাকাউন্টেন্ট যারা হয় বেসিক্যালি তারা হয়। এছাড়া যে কোনো লোক যার কস্টিং সম্পর্কে নলেজ আছে সেই কস্ট ইঞ্জিনিয়ার হতে পারে। মানে ইঞ্জিনিয়ার বলতে এখানে সেই ইঞ্জিনিয়ারিং পড়ে ইঞ্জিনিয়ার সে কথা কিন্তু নয়। কস্ট ইঞ্জিনিয়ার মানে যে কস্টিং সম্পর্কে কস্টের ইঞ্জিনিয়ারিংটা জানে, মানে কস্ট কিভাবে কাজ করে, কি কি তার কম্পোনেন্ট, হ্যাঁ স্পেশালাইজ বলতে পারে। এবার এরাই তিনটে বেসিক্যালি এখানে তিনটে জিনিসই আমাদের চোখ রাখতে হয়, মেটেরিয়াল, লেবার আর ওভারহেড। এটা হচ্ছে কস্টের এলিমেন্ট ওয়াইজ ক্লাসিফিকেশন। মেটেরিয়ালের স্ট্যান্ডার্ড কস্ট কত, মেটেরিয়ালের অ্যাকচুয়াল কস্ট কত, মেটেরিয়ালের লেবারের স্ট্যান্ডার্ড কস্ট কত, লেবারের অ্যাকচুয়াল কস্ট কত, ওভারহেড অ্যাকচুয়াল কস্ট কত, ওভারহেডের স্ট্যান্ডার্ড কস্ট কত। এই হচ্ছে অ্যানালিসিস। নেক্সট হচ্ছে মেজারমেন্ট অফ অ্যাকচুয়াল কস্ট ইনকার। প্রথমে হচ্ছে স্ট্যান্ডার্ড, মানে 100 টাকার মেটেরিয়াল কস্ট হওয়া উচিত, স্ট্যান্ডার্ডটা ডিটারমিন করলাম। তারপরে মেজার করলাম অ্যাকচুয়ালি হাতে কলমে হয়েছে কত, প্র্যাকটিক্যালি প্রোডাকশন করতে গিয়ে কত খরচ হয়েছে। থার্ড হচ্ছে কম্প্যারিজন বিটুইন অ্যাকচুয়াল কস্ট উইথ স্ট্যান্ডার্ড কস্ট উইথ সাচ স্ট্যান্ডার্ড কস্ট টু ফাইন্ড আউট ভ্যারিয়েন্স ইফ এনি। এবারে 100 স্ট্যান্ডার্ড, 120 অ্যাকচুয়াল, 100 রেসপেক্টে 120কে কম্পেয়ার করো, দেন ইউ উইল গেট 20 এক্সেস। তাহলে এই কম্প্যারিজনের স্টেজটা হচ্ছে স্টেপ নাম্বার 3, ঠিক আছে। অ্যান্ড স্টেপ নাম্বার 4 ইজ অ্যানালাইসিস অফ ভ্যারিয়েন্স। এখানে যে এই ডিফারেন্স হলো 20 টাকা, সেটার কারণটা, সেটার অ্যানালিসিস অফ ভ্যারিয়েন্স, এই ভ্যারিয়েন্স যেটা হলো বা ভ্যারিয়েশন যেটা হলো, তো সেই ভ্যারিয়েশনকে অ্যানালাইজ করা, এটা হচ্ছে ফোর্থ অ্যাক্টিভিটি, যেটা হচ্ছে কম্পারেটিভলি একটু কঠিন। আমি তোমাদের একটা উদাহরণ দিলেই বুঝে যাবে, আসছি একটু পরে। তো অ্যানালিসিস অফ ভ্যারিয়েন্স ফর অ্যাসার্টেনিং দ্য রিজনস অফ ভ্যারিয়েন্স ফর টেকিং দ্য অ্যাপ্রোপ্রিয়েট অ্যাকশন wherever or whenever necessary, thus the maximum efficiency can be achieved. তার মানে ইন ডেপথ কারণগুলোকে ইনভেস্টিগেট করা, এটা হচ্ছে স্ট্যান্ডার্ড কস্টিং এর স্টেপ নাম্বার 4। তাহলে বেসিক্স অফ স্ট্যান্ডার্ড কস্টিং বুঝতে পেরেছো? হ্যাঁ। যাই হোক, এগুলোতে আমি আর ঢুকছি না। তো স্ট্যান্ডার্ড আর বাজেটের মধ্যে ডিফারেন্স কি সেটা তোমাদের বুঝিয়ে দিয়েছি। আর একটু বলে দিই, ক্যালকুলেশনের ফর্মুলাটা একটু বললে বুঝতে পারবে। মানে ফর্মুলা বলতে এটা ছোট্ট ফর্মুলা, এখানে লেখা আছে বেসিকটা নিয়ে, তবে এত ছোট নয়। এটা কিন্তু মেনলি ফর্মুলা বেসড একটা টপিক, ঠিক আছে। এখানে ফর্মুলাটা যে মনে রাখতে পারবে সে কিন্তু অঙ্ক করতে পারবে, ঠিক আছে। তোমাদের কোনো চিন্তা নেই, যদি পরীক্ষা হয়ও অনলাইন হবে, ফর্মুলা সামনে খুলে রাখবে, অঙ্ক করবে। যাই হোক, তো ডিস্টিংগুইশ বিটুইন স্ট্যান্ডার্ড কস্টিং আর বাইনারি কন্ট্রোল, ফর্মুলাটা লক্ষ্য করো। স্ট্যান্ডার্ড কস্ট কি করে আমরা বার করি? স্ট্যান্ডার্ড কস্ট পার ইউনিট ইনটু অ্যাকচুয়াল প্রোডাকশন। এখানে একটা কথা একটু বুঝিয়ে দিই, ভালো করে শুনবে, জায়গাটা অনেকে গুলিয়ে ফেলে। স্ট্যান্ডার্ড কস্ট যেটা বলছে, স্ট্যান্ডার্ড কস্ট কিসের বার করতে হবে, এটা একটা সবথেকে বড় প্রশ্ন। আপনি যে বলছেন স্ট্যান্ডার্ড কস্ট, কেন স্ট্যান্ডার্ড কস্ট? ঠিক আছে, স্ট্যান্ডার্ড কস্ট এটাই এই কারণেই, স্ট্যান্ডার্ড কস্ট অফ অ্যাকচুয়াল প্রোডাকশন। মানে ধরো আমি বলছি আমার বাজেটেড প্রোডাকশন বা এস্টিমেটেড প্রোডাকশন সেটা হচ্ছে ধরো 2000 কেজি, কিন্তু হাতে কলমে প্রোডাকশন আমি করেছি হচ্ছে 1500 কেজি, ঠিক আছে। তো 1500 কেজির স্ট্যান্ডার্ড কস্ট যেটা রয়েছে, সেই 1500 কেজির স্ট্যান্ডার্ড কস্ট আমি যখন ডিটারমিন করবো, ঠিক আছে। তো 1500 কেজি স্ট্যান্ডার্ড কস্ট ডিটারমিন করার পদ্ধতি কি? অ্যাকচুয়াল প্রোডাকশন 1500 কেজি, আর সেটা তৈরি করতে আমি অ্যানালিসিস করে মোটামুটি দেখে দিলাম পার ইউনিট 10 টাকা করে খরচ হয়। তাহলে টোটাল স্ট্যান্ডার্ড কস্ট কত হবে? 1500 ইন্টু 10। অনেকে যে ভুলটা করে, স্ট্যান্ডার্ড কস্টের সাথে স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি বা বাজেটেড কোয়ান্টিটিকে গুণ, সেটা কিন্তু ভুল। তোমায় দেখতে হবে তুমি ডিফারেন্সটা কোথায় বুঝবে। তোমার এস্টিমেটেড যা, সবসময় তো সেটা অ্যাচিভ করা সম্ভব না। আমি এস্টিমেট করলাম বাজেটেড প্রোডাকশন হচ্ছে 2000 কেজি, কিন্তু 2000 কেজি যে আমি প্রোডাকশন করতে পারবো তার তো কোনো কথা নেই। আমি 2000-এর কম করতে পারি, বেশি করতে পারি, বা এক্স্যাক্টলি 2000-ও করতে পারি। তাহলে আমার কাছে কিন্তু প্র্যাকটিক্যাল কথাটা হচ্ছে অ্যাকচুয়াল প্রোডাকশন।
আমি অ্যাকচুয়ালি মানে রিয়ালিটি সত্যিকারের কতটা প্রোডাকশন করতে পারলাম, সেটাই আমার কাছে কিন্তু বেশি। 2100 যদি করি 2100 ইন্টু 10 হবে। হ্যাঁ 2100 × 10 হবে, ঠিক আছে। তো অ্যাকচুয়াল প্রোডাকশনের স্ট্যান্ডার্ড কস্ট কত, এটা তোমাকে আগে বার করতে হবে। মানে স্ট্যান্ডার্ড কস্ট রেফার্স টু দিস, অ্যাকচুয়াল প্রোডাকশনের স্ট্যান্ডার্ড কস্ট কত, নট স্ট্যান্ডার্ড প্রোডাকশনের স্ট্যান্ডার্ড কস্ট। কারণ আমি তো ভাই অ্যাকচুয়াল প্রোডাকশনের সাথে অ্যাকচুয়াল স্ট্যান্ডার্ড কস্টকে গুণ করছি কেন, অ্যাকচুয়াল প্রোডাকশনের অ্যাকচুয়াল কস্টের গুণ করবো, তবে তো ডিফারেন্সটা হবে। আমি বললাম 1500 কেজি আমি সত্যি বানিয়েছি, স্ট্যান্ডার্ড কস্ট 10 টাকা করে। আমি এবার 1500 কেজি বানিয়ে অ্যাকচুয়াল কস্ট খরচ করেছি 12 টাকা করে, তাহলে 1500 ইন্টু 12 আর 1500 ইন্টু 10, ডিফারেন্সটা এখান থেকেই আমি পাবো। সেটাকে অ্যানালিসিস করবো যে কেন ডিফারেন্স হয়েছে, মেটেরিয়াল কস্ট বেশি নিয়েছিল, লেবার কস্ট বেশি লেগেছে না ওভারহেড বেশি লেগেছে, এই হচ্ছে ব্যাপার। কিন্তু বাজেট কস্টিং এরকম কোনো ছিল না। বাজেট কস্টিং এ দেখো ওরা কি বলছে, স্ট্যান্ডার্ড কস্টের সাথে বাজেটেড আউটপুট, অর্থাৎ স্ট্যান্ডার্ড ইনটু স্ট্যান্ডার্ড, এখানে অ্যাকচুয়ালের সাথে স্ট্যান্ডার্ড। এটা অনেক বেশি মডার্ন এবং অনেক বেশি লজিক্যাল, কারণ আমি তো আলটিমেটলি যেটা অ্যাকচুয়াল হয়েছে তার স্ট্যান্ডার্ডের সাথে তার অ্যাকচুয়ালকে কম্পেয়ার করব, অ্যাকচুয়ালের স্ট্যান্ডার্ড আর অ্যাকচুয়ালের অ্যাকচুয়াল, ঠিক আছে, এই দুটোর মধ্যে কম্প্যারিজন। বুঝতে পেরেছো ব্যাপারটা? হ্যাঁ হ্যাঁ। তোমরা ছোটবেলায় লেবারের অঙ্ক যখন করতে, হ্যাঁ 11-12 ছিল কস্টিং এ, তখন এইগুলো একটু একটু পড়ানো হতো, তোমরা বুঝতে পারতে না যে অনেকের দেখবে লেবারের অঙ্ক করতে একটু মানে ইয়ে হতো, কি বলে, কঠিন মনে হতো অনেকের কাছে লেবারের অঙ্ক। 11-12 ছিল না তো? হ্যাঁ ছিল কস্টিং এ ছিল, ওয়েস্ট বেঙ্গল বোর্ডে, ওয়েস্ট বেঙ্গল বোর্ডে কস্টিং এর মধ্যে ছিল। আমার তো আইএসসি। আমারও তাই। আইএসসি বোর্ডে কি কস্টিং আছে? বোধহয় না, আইএসসি বোর্ডে না না কস্টিং নেই, হ্যাঁ তাই বলছি ছিল না। আর লেবার ওই সেই সেকেন্ড সেমিস্টারে ছিল। হ্যাঁ হ্যাঁ যাই হোক, তো সেকেন্ড সেমিস্টারে যখন লেবার ছিল মানে মোটামুটি তোমার একটা আইডিয়া আছে, লেবারের অঙ্ক করতে গেলে এইগুলো একটু চোখ কান খুলে করতে হয়, ঠিক আছে। অ্যাকচুয়াল স্ট্যান্ডার্ড টাইম ফর অ্যাকচুয়াল প্রোডাকশন, অ্যাকচুয়াল কি বলে কি বলতে পারে প্রোডাকশন, এই যে ব্যাপারটা এটা কিন্তু চোখ কান খুলে করতে হয়। তো অনেকের এটা একটু কঠিন মনে হয়, কিন্তু ব্যাপারটা একটা জিনিস মাথায় ঢুকে গেলে যে অ্যাকচুয়াল প্রোডাকশনের স্ট্যান্ডার্ড টাইম কত, এটাই আমরা কিন্তু বারবার দেখতে চাই, ঠিক আছে। যাই হোক, তো এর বিষয়ে আর কিছু বলবো না, ডাইরেক্টলি আমাদের মেন জায়গায় ঢুকে পড়ছি। প্রথমে দেখো অ্যানালাইসিস অফ ভ্যারিয়েন্স আমরা করি কিভাবে। আমরা ভাগ করি কোন একটা জিনিসকে দুটো পার্টে, সেলস আর কস্ট অফ সেলস, মানে কস্ট অফ সেলস ভ্যারিয়েন্স আর সেলস ভ্যারিয়েন্স। সেলস এর ভ্যারিয়েশন কেন হয়, তার অনেক কারণ আছে, সেল প্রাইসের চেঞ্জের জন্য, কিন্তু আমার কাছে আমাদের মানে বিকমে এই পার্টটা নেই, এটা পোস্ট গ্রাজুয়েশনে পড়ানো হয়, এমবিএ বা এমকম, মানে এমবিএ ফাইন্যান্স বা এমকম এটা পড়ানো হয়, ঠিক আছে। বা ধরো সিএমএ কেউ করছে, সিএমএ ফাইনাল এসব পড়ানো হয়, ইন্টারমিডিয়েটও অল্প আছে যদিও, কিন্তু আমাদের সিলেবাসে আপাতত এইটুকুই পড়তে হয়, কস্ট অফ সেলস ভ্যারিয়েন্স বা কস্ট অফ গুডস সোল্ড ভ্যারিয়েন্স। সোজা বাংলা কথায় হচ্ছে টোটাল কস্ট, প্রোডাক্টটা বিক্রি করতে যাচ্ছি তার টোটাল কস্ট কত, তার টোটাল সেল প্রাইস কত, দুজনের মধ্যে যে ডিফারেন্স এটা হচ্ছে প্রফিট। এখানে প্রফিট ভ্যারিয়েন্সও হয়, জানো তো, প্রফিট ভ্যারিয়েন্সও হয়, তিনটে জিনিসেরই ভ্যারিয়েন্স হয়, ঠিক আছে। বাট ওটার আমি লিখিনি এখানে, যেহেতু তোমাদের জন্য বানানো, এটা বিকমের জন্য তৈরি করা ম্যাথটা। তো যেহেতু এই কস্ট অফ গুডস সোল্ডই আমাদের শুধু আছে, যে মেয়ের কস্টের কারণে বা কস্টের ভ্যারিয়েন্স গুলো কেন হচ্ছে, তখন আমরা তিনটে ভ্যারিয়েন্স দেখতে পাই, মেটেরিয়াল কস্ট ভ্যারিয়েন্স, লেবার কস্ট ভ্যারিয়েন্স আর ওভারহেড ভ্যারিয়েন্স। মেটেরিয়াল কস্ট ভ্যারিয়েন্স মানে মেটেরিয়ালের স্ট্যান্ডার্ড প্রাইস অফ অ্যাকচুয়াল প্রোডাকশন করবো আমি 1000 কেজি, এবং সেটা প্রোডাকশন করতে গিয়ে আমরা স্ট্যান্ডার্ড মেটেরিয়াল রেট ধরো 2 টাকা করে, তাহলে কত টাকা মেটেরিয়াল কস্ট খরচ হবে, এবং ধরো 1 ইউনিট প্রোডাকশন করতে আমার 4 ইউনিট র মেটেরিয়াল লাগে, 1500 কেজি আমি অ্যাকচুয়াল প্রোডাকশন করেছি, তাহলে কত র মেটেরিয়াল লাগবে, 6000। 4 15 60, 6000 কেজি র মেটেরিয়াল লাগবে। প্রতি কেজির দাম কত? 2 টাকা বললে না? হ্যাঁ,
তাহলে 2 টাকা ইন্টু 6,000, তাই তো? তাহলে 12,000 টাকা হচ্ছে আমার হ্যাঁ, স্ট্যান্ডার্ড 12,000। স্ট্যান্ডার্ড কস্ট অফ অ্যাকচুয়াল প্রোডাকশন। কিন্তু দেখা গেল অ্যাকচুয়াল প্রোডাকশন ফর মেটেরিয়াল সেটা সত্যিকারের খরচ হয়েছে 14,400 টাকা। তাহলে বলো খরচ বেশি হলো না কম হলো? বেশি হলো। তাহলে এই যে 2,400 টাকা বেশি খরচ হলো, এটাকে আমরা স্ট্যান্ডার্ড কস্টিং এর ভাষায় লিখি 2,400 অ্যাডভার্স। মানে খরচ বেশি হলে তাকে অ্যাডভার্স লিখি, ব্র্যাকেটে এ লিখে দিই। আমাদের আর বললো নেগেটিভ হলে যে অ্যাডভার্স হয় যে, না, এই কথাটা একদম নেগেটিভ। ভুল। এই কথাটা একদম ভুল। যদি এই এই যে কথাটা ধরো বলে নেগেটিভ ভ্যালু এলে বললো এ কখনো হবে হয় অ্যাডভার্স। না, না, এটা এটা মানে কি বলবো, এটা জেনারেলাইজ করা যায় না। মানে আমি বলছি সবসময় নেগেটিভ হলেই যে অ্যাডভার্স হবে তার কোনো মানে নেই। এমন অনেক সিচুয়েশন আমি তাহলে দেখাতে অ্যাডভার্স মানে এক্সেস। বলছি আমি বলছি এটা সিচুয়েশন ওয়াইজ ভ্যারি করছে, সেটা তোমাকে তোমাকে বুঝতে হবে। এমন অনেক ভ্যারিয়েন্স আমি এক্ষুনি দেখাবো যেখানে অ্যান্সারটা মাইনাসে এলে অ্যাডভার্স ঠিক আছে, আর প্লাসে এলে ফেভারেবল। কিন্তু উল্টোটাও হয়, এমন অনেক ভ্যারিয়েন্স আছে যে মাইনাসে এলে ফেভারেবল, প্লাসে এলে অ্যাডভার্স। তখন তুমি কিভাবে ডিসিশন নেবে? তখন কি তুমি বলবে যে প্লাস হচ্ছে মানে ফেভারেবল, আর মানে মাইনাস হচ্ছে মানে অ্যাডভান্স? আচ্ছা, সেটা কি করে বুঝবো কোন সেটাই তো জায়গায়? সেটাই তো বলবো, সেটাই তো বলার জায়গা। আমার তো সেটাই কাজ। তো যদি মানে আমি তোমাদের এটাই বলছি, যদি এই কনসেপ্টটা তোমাদের মধ্যে গ্রো করে থাকে যে মাইনাস মানে অ্যাডভান্স আর ফেভারেবল মানে পজিটিভ, জাস্ট এই কনসেপ্টটাকে ভেঙে দাও। আচ্ছা, এটা মানে এটা কম্পালসরি নয়, চেঞ্জ হতে না, পারে। চেঞ্জ হতে পারে মানে চেঞ্জ হবেই। হবে, আচ্ছা। মানে আমি বলছি জেনারেলাইজ করো না, হুম। বুঝতে পেরেছো? মানে এটাকে জেনারেলাইজ ফরম্যাটে আমরা ধরে, আমরা দুইয়ের সঙ্গে তুই যোগ করলে 4 হবে, এটা জেনারেলি জানি। সেরকমই বলছি, এই এই যে কনসেপ্টটা বা থাম রুলটা তুমি বললে, এই থাম রুলটা একদম ভেবো না, কারণ এটা সিচুয়েশন ওয়াইজ পাল্টে যাবে, সেটাই আমি বোঝাচ্ছি। যাই হোক, তো আমি একটা এক্সাম্পল দিলাম। তো এবার লেবার কস্টেও এটা হতে পারে। ধরা গেল যে লেবারদেরকে রাখতে আমাদের যে লেবারের ওয়েজেস দিতে হচ্ছে, তো সব করে দেখা গেল যে স্ট্যান্ডার্ড আউটপুট তৈরি করতে যত লেবার আমার দরকার, ঠিক আছে, তাদেরকে দিতে আমার স্ট্যান্ডার্ড খরচ হওয়ার কথা ছিল সাপোজ 10,000 টাকা, কিন্তু আমি অ্যাকচুয়ালি খরচ করেছি 11,200 টাকা। তাহলে 1,200 টাকা অ্যাকচুয়াল খরচ আমার বেশি হয়েছে, তার মানে অ্যাডভান্স। ঠিক আছে, এই হচ্ছে বেসিকস অফ আওয়ার স্ট্যান্ডার্ড কস্ট। আর ওভারহেডের ক্ষেত্রে দুটো কথা মনে রাখবে, এটা দুটো পার্ট হয়, সেটা হচ্ছে ফিক্সড আর ভেরিয়েবল। তবে আপাতত ওভারহেড কস্ট নিয়ে তোমাদের খুব একটা মাথা ঘামানোর দরকার নেই, কারণ এটা তোমাদের দেওয়া হয় না। যেটা বেসিক্যালি দেওয়া হয় সেটা হচ্ছে মেটেরিয়াল আর লেবার। ঠিক আছে, এর মধ্যে মেটেরিয়ালটাই বেশি খুব ইম্পর্টেন্ট, লেবারও দেয়, অনেক সময় দেয় লেবার। এই দুটো ভ্যারিয়েন্সকে ভালো করে পড়লে হয়ে যাবে, ওভারহেড তোমাদের লাগবে না, সেলস আর প্রফিট ভ্যারিয়েন্স তো লাগবেই। ঠিক আছে, মানে ওভারহেড তোমাদের পরীক্ষায় খুব একটা দেয় না, ঠিক আছে, কোনোদিনই দেয় না, দেবেও না, কঠিন আছে। তো এই হচ্ছে মোদ্দা কথা। ঠিক আছে, এত অবধি কোনো প্রশ্ন আছে? না, না। এবারে ডিটেলস অ্যানালিসিসে আসবো। প্রথমটা মেটেরিয়াল কস্ট ভ্যারিয়েন্স, সেটা নিয়ে একটু ডিটেলসে জানবো। মেটেরিয়াল কস্ট ভ্যারিয়েন্স যেটা, এই মেটেরিয়াল কস্ট ভ্যারিয়েন্স বেসিক্যালি দুটো ভাবে হয়, ভালো করে শুনবে আমার কথাটা। ঠিক আছে, আই হোপ কলেজে এইভাবে কেউ বলেননি মোস্ট প্রবাবলি। যাই হোক, মানে সেটা আমি বলতে পারি না, বাট আমি যেভাবে চেষ্টা করছি বোঝানোর, আই হোপ তোমরা বুঝে যাবে, সব সহজেই বুঝে যাবে। মেটেরিয়াল কস্ট ভ্যারিয়েন্স আমরা শর্ট, এগুলো না সব শর্ট নাম দিব আমরা, ঠিক আছে, এমসিভি, ঠিক আছে, আমরা শর্ট নাম দিয়ে এটা মনে রাখি। তো মেটেরিয়াল কস্ট ভ্যারিয়েন্স তাহলে বাংলা করলে হচ্ছে মেটেরিয়ালের যে দাম, তাতে যে ভ্যারিয়েশন হচ্ছে তার কারণটা খোঁজার চেষ্টা করতে হবে, কেন হচ্ছে। এটা দুটো কারণে হতে পারে। প্রথম কারণ 1 নম্বর হতে পারে, হয় মেটেরিয়াল যে স্ট্যান্ডার্ড প্রাইস ঠিক করা হচ্ছে মার্কেটে, যে প্রিভেলিং প্রাইস, আমি কোনোভাবে তার থেকে বেশি রেটে জিনিসটা কিনেছি, তাই জন্য আমার প্রোডাকশনের মেটেরিয়াল কস্ট বেশি খরচ হয়েছে।
এবং যদি ইনভেস্টিগেশন করে, এটা কিন্তু মানে আমি বলছি এটা একটা সিচুয়েশন যেটা ইনভেস্টিগেশন করে পাওয়া যায়। তো অ্যাকচুয়াল প্রোডাকশন করতে যা স্ট্যান্ডার্ড আমার র মেটেরিয়াল লাগতো, তাতে যদি পার ইউনিট র মেটেরিয়াল কস্ট বেশি হয়ে যায়, প্রোভাইডেড কোয়ান্টিটি অফ মেটেরিয়াল ইউজ একই আছে, প্রোভাইডেড কোয়ান্টিটি অফ মেটেরিয়াল ইউজ একই আছে, তাহলে সেই ক্ষেত্রে এটা আমায় জানতে হবে বা এটা আমায় বুঝতে হবে যে এই বেশি পরিমাণ দাম দিয়ে, ধরো 10 টাকার জিনিসটা 12 টাকা দিয়ে কিনেছে আমার কোম্পানি, তার মানে পুরো দোষটা তখন চলে যাবে কার ঘাড়ে? পারচেস ডিপার্টমেন্ট। পারচেস ডিপার্টমেন্ট কোনো জিনিস বা র মেটেরিয়াল কেনে, পারচেস ডিপার্টমেন্টের পারচেস ম্যানেজার যে, তাকে তখন ধরা হবে যে দাদা আপনি 10 টাকার জিনিসটা 12 টাকায় কিনে আমাদের কস্ট বেশি খরচ করেছেন, আপনি এর জন্য জবাবদিহি করবেন। হলো, এইটা একমাত্র স্ট্যান্ডার্ড কস্টিং এ সম্ভব, বাজেটে সম্ভব না, কারণ ইন ডিটেল ইনভেস্টিগেশন সম্ভব না। এটা কিভাবে হয় সেটা ফর্মুলা ধরে দেখবো আমরা। সেকেন্ড পার্ট হচ্ছে আর একটা কারণও হতে পারে স্ট্যান্ডার্ড প্রাইস 10 টাকা, সেটা কি একই আছে, খালি দেখা যাচ্ছে র মেটেরিয়াল স্ট্যান্ডার্ড প্রোডাকশন, স্ট্যান্ডার্ড আউটপুট প্রোডাকশন, যেটা সরি অ্যাকচুয়াল আউটপুট প্রোডাকশন করতে যা স্ট্যান্ডার্ড র মেটেরিয়াল লাগার কথা ছিল, ধরো 10,000 কেজি লাগার কথা ছিল, সেখানে দেখা গেল অ্যাকচুয়ালি প্রতি ইউনিট যে প্রাইস অফ র মেটেরিয়াল সেটা একই আছে, সেটা চেঞ্জ হচ্ছে না। ঠিক আছে, এখানে উল্টো ছিল, এখানে প্রতি ইউনিট র মেটেরিয়াল কতটা ব্যবহার হবে সেটা কিন্তু ফিক্সড, খালি প্রাইস চেঞ্জ হচ্ছে। আর এখানে হচ্ছে প্রাইসটা ফিক্সড আছে, প্রতি ইউনিট মানে প্রোডাকশন করতে যে র মেটেরিয়ালটা ব্যবহার করা হবে, সেই র মেটেরিয়ালের ব্যবহারের চেঞ্জ কতটা হচ্ছে সেটা এখানে ফোকাস আমাদের কিন্তু মেন। তো বলছে যে র মেটেরিয়ালের যে ব্যবহার করা হচ্ছে প্রোডাকশন, মানে র মেটেরিয়াল ব্যবহার করা হচ্ছে, তাতে 10,000 স্ট্যান্ডার্ড মানে লাগার কথা ছিল অ্যাকচুয়াল আউটপুট তৈরি করতে, সেখানে অ্যাকচুয়াল আউটপুট করতে অ্যাকচুয়ালি আমার লেগেছে হচ্ছে তোমার 11,500 কেজি। তাহলে 1,500 কেজি আমার ওয়েস্টেজ হলো, কারণ আমি একই পরিমাণ জিনিস বানালাম। আমি যদি ভালো করে শুনবে, 10,000 কেজি র মেটেরিয়াল নিয়ে 2,500 কেজি আউটপুট দিতে পারি, আর আমি যদি 11,500 কেজি নিয়েও 2,500 কেজি আউটপুট দিতে পারি, তাহলে কোনটা আমার কাছে বেটার? অবশ্যই কম মেটেরিয়াল ব্যবহার করে একই আউটপুট, কম ব্যবহার করে একই আউটপুট, অথবা বেশি ব্যবহার করে একই আউটপুট। অবশ্যই কম ব্যবহার করে বেশি। তাহলে যদি কোনো কারণে দেখা গেল বেশি মেটেরিয়াল ব্যবহার হয়ে একই প্রোডাকশন হয়েছে, তাহলে এটাও কিন্তু একটা কি না ডিফেক্ট। তাহলে প্রশ্ন হচ্ছে এই ঘটনাটা যদি ঘটে তখন কাকে ধরতে হবে? তখন আবার পারচেস ম্যানেজারের কাছে ধরলে হবে না। পারচেস ম্যানেজার বলবে ভাই আমার তো যা দাম ছিল সেই দামই র মেটেরিয়াল ব্যবহার করা হয়েছে, তাহলে আমাকে আপনি ধরছেন কেন? তখন ধরতে হবে প্রোডাকশন ম্যানেজারকে, কারণ প্রোডাকশন ডিপার্টমেন্ট অ্যাকচুয়ালি এই র মেটেরিয়াল কতটা ব্যবহার হবে কতটা না হবে সেটা ডিসাইড করে। তো তারা কি করেছে? মেটেরিয়াল ওয়েস্ট করেছে, না হলে 10,000-এই তৈরি হয়ে যেত 2,500 কেজি। ঠিক আছে, তখন প্রোডাকশন ম্যানেজারকে দায়বদ্ধ হতে হবে, অ্যাকাউন্টেবল হতে হবে যে কেন আপনি বেশি খরচ করলেন। বুঝতে পারছো কি বললাম? আমি তোমাকে এটা বলতে পারছি কারণ আমার মানে ফ্যাক্টরি এক্সপিরিয়েন্স থেকে, আমি ফ্যাক্টরিতে নিজে গিয়ে অডিটের কাজ করেছি, তো সুতরাং আমি এই ব্যাপারগুলো খুব ভালো করে দেখে এসেছি ওখান থেকে। ঠিক আছে, তো সেই কারণে আমি এত ডিটেলসে তোমাদের বলতে পারছি। যাই হোক, তো ইউসেজ ভ্যারিয়েন্স, এটা ম্যাটেরিয়াল ইউসেজ ভ্যারিয়েন্স। তো বেসিক্যালি ম্যাটেরিয়াল ইউসেজ ভ্যারিয়েন্স এই কারণেই হয়। মেটেরিয়াল ইউসেজ ভ্যারিয়েন্সের আবার আরো দুটো কজ হতে পারে, মানে সাব কজ। মেটেরিয়াল ইউসেজ ভ্যারিয়েন্সের সাব কজ নাম্বার 1 হচ্ছে মেটেরিয়াল মিক্সড ভ্যারিয়েন্স, এমএমভি। আমরা ছোট ছোট নামগুলোই মনে রাখি, এমএমভি। প্রশ্ন হচ্ছে স্যার এমএমভিটা কি? এমএমভিটার মধ্যে একটু জটিল, হ্যাঁ একটু কমপ্লিকেটেড মনে হতে পারে। সেটা হচ্ছে স্ট্যান্ডার্ড প্রপোর্শন অফ ইনপুট আউটপুট অন অ্যাকচুয়াল আউটপুট। ধরো আমি বলছি স্ট্যান্ডার্ড এটা, যদি 100 কেজি র মেটেরিয়াল ব্যবহার করা হয় তার থেকে 80 কেজি প্রোডাকশন পাওয়া যায়। তার মানে রেশিওটা কত? 100 কেজি ইনপুটের জন্য 80 কেজি প্রোডাকশন পাওয়া যায়। তাহলে 80% হচ্ছে আমার ইনপুট আউটপুট রেশিও। এইটা অ্যাকচুয়াল প্রোডাকশনের ওপর তোমাকে অ্যাভেল করতে হবে। বুঝতে পেরেছো কি বললাম? অ্যাকচুয়াল প্রোডাকশনের ওপর এটাকে, এই রেশিওটাকে অ্যাপ্লাই করতে হবে।
করে দেখতে হবে 80%টা হ্যাঁ, তো করে দেখতে হবে আমার লাগার কথা ছিল কত র মেটেরিয়াল, তার সাথে কম্পেয়ার করতে হবে কাকে, স্ট্যান্ডার্ড মানে অ্যাকচুয়াল যে আউটপুটটা তুমি খরচ করলে তা, মানে মানে অ্যাকচুয়ালি মেটেরিয়ালটা খরচ করলে, অর্থাৎ মেটেরিয়াল ইউসেজ ভ্যারিয়েন্সকে আরো ডিটেলস অ্যানালিসিস করছি। স্ট্যান্ডার্ড প্রপোর্শন অফ ইনপুট আউটপুট রেশিও এবং তার সাথে অ্যাকচুয়াল প্রোডাকশন। তো উত্তরটা যদি কিভাবে দেব, উত্তরটা এইভাবেই দেব, যদি আমার স্ট্যান্ডার্ড প্রপোর্শন অফ অন অ্যাকচুয়াল আউটপুট এটা যেটা আমি ধরেছিলাম তার থেকে দেখা গেল অ্যাকচুয়াল আউটপুট বা অ্যাকচুয়াল র মেটেরিয়াল যেটা আমি ব্যবহার করেছি, অ্যাকচুয়াল র মেটেরিয়াল আমি রুল চেক করে আসবো, সেটা বেশি খরচ হয়ে গেছে, তাহলেও সেটা অ্যাডভার্স ভ্যারিয়েন্স হয়ে যাবে। আর সেকেন্ড একটা পার্ট হচ্ছে আরেকটু ডিটেলসে ভাবা হয়, সেটা হচ্ছে মেটেরিয়াল ইল্ড ভ্যারিয়েন্স। ইল্ড ভ্যারিয়েন্সের সাথে আউটপুটের রিলেশন রয়েছে, ঠিক আছে। ইল্ড ভ্যারিয়েন্সে বলা হয় যেটা, সেটা হচ্ছে মেটেরিয়াল ইল্ড ভ্যারিয়েন্সে যেটা বলা হয় সেটা হচ্ছে তুমি স্ট্যান্ডার্ড, ভালো করে শুনবে কথাটা, হ্যাঁ, 80% এই কথাটা যেটা বললাম সেটাকে এখানে এখন বাদ দাও। তুমি ধরে নাও অ্যাকচুয়াল আউটপুট তৈরি করতে স্ট্যান্ডার্ড র মেটেরিয়াল কত করে আমার ব্যবহার করা দরকার ছিল, এবং সেই রেশিওটাকে ব্যবহার করে আমি সত্যিকারের কত প্রোডাকশন করতে পারতাম। ধর আমি বলছি 100 কেজি র মেটেরিয়াল ব্যবহার করে 80 কেজি প্রোডাকশন হয়, এই রেশিওটাকে অ্যাকচুয়াল যে আউটপুট আমার হয়েছে তার উপর অ্যাপ্লাই তো করলাম, করে এবার দেখলাম যে এই 100 কেজি ইনপুট আর 80 কেজি আউটপুট, এই রেশিওটা অ্যাকচুয়াল র মেটেরিয়ালের উপর ব্যবহার করে সত্যি কত আউটপুট হতে পারত, আর তার সাথে কম্পেয়ার করব অ্যাকচুয়ালি কত আউটপুট হয়েছে। এটা একমাত্র ভ্যারিয়েন্স, এটা আউটপুট ওরিয়েন্টেড, বাকিগুলো সবই কিন্তু মেটেরিয়ালের ব্যবহার ওরিয়েন্টেড, ঠিক আছে। তো স্ট্যান্ডার্ড প্রপোর্শন বা স্ট্যান্ডার্ড রেটটাকে ব্যবহার করে অ্যাকচুয়ালি কত আউটপুট হতে পারতো, নট অ্যাকচুয়াল, মানে কি বলবো, মেটেরিয়াল ইউজ হতে এটা একটা এক্সাম্পল দাও। এটা একটা এক্সাম্পল কি দেবো, এই যে যেটা বললাম ওটা তো 80% বললে, হ্যাঁ ওটাই ধরে এটাই নাও, কি হতে পারতো? ওটাই ধরে নাও না, আমি বলছি 80% আমার আউটপুট বেরোয়, 100 ইউনিট যদি ইনপুট দেওয়া হয় তাহলে 80 ইউনিট আমার আউটপুট বেরোয়। এই রেশিও ধরে দেখা গেল যে আমার স্ট্যান্ডার্ড ইল্ড বা অ্যাকচুয়ালি আউটপুট ফাইনালি যেটা বেরোতো সেটা হতে পারতো 5000 কেজি, কিন্তু সত্যিকারে আমরা প্রোডাকশন করতে পেরেছি হাতে কলমে, ঠিক আছে, 4500 কেজি, ঠিক আছে। তাহলে এইটা হচ্ছে মেটেরিয়াল ইল্ড ভ্যারিয়েন্স, মানে প্রোডাকশন। যেটা হতে পারতো সেটা নেব। হ্যাঁ, আগেরটার সাথে ডিফারেন্সটা একটু বুঝবে, অনেক এখানটা গুলিয়ে ফেলে, আমি ওই জন্য ডিটেলসে বলছি। মেটেরিয়াল মিক্স ভ্যারিয়েন্সে আমরা দেখি মেটেরিয়ালের রিকোয়ারমেন্টের দিক থেকে শুরু, আউটপুটের কথা চিন্তা করি না, আমরা বলছি 100 ইউনিট প্রোডাকশন মানে র মেটেরিয়াল ব্যবহার করে 80 ইউনিট প্রোডাকশন করছি, হ্যাঁ, এই রেশিওটা ব্যবহার করে আমার একটা সার্টেন অ্যামাউন্ট অফ প্রোডাকশন তৈরি করতে বা করতে লাগার কথা ছিল হচ্ছে এত ইউনিট স্ট্যান্ডার্ড আউট মানে র মেটেরিয়াল, তার সাথে কম্পেয়ার করি অ্যাকচুয়াল মেটেরিয়াল ইউজ। আর ইল্ড ভ্যারিয়েন্সে ব্যবহার করছি আমি অ্যাকচুয়াল বা মেটেরিয়াল যে প্রপোর্শনটা আমার মেটেরিয়াল ব্যবহার করার 80% রেশিও, সেটা ব্যবহার করে আমার স্ট্যান্ডার্ড প্রোডাকশন কত হতে পারতো, নট অ্যাকচুয়াল প্রোডাকশনকে 80% রেশিও ব্যবহার করে মেটেরিয়াল কত লাগবে। ডিফারেন্সটা এই জায়গাতে। আবার বলছি, অ্যাকচুয়াল প্রোডাকশনকে ব্যবহার করে মেটেরিয়াল কত লাগতে পারতো সেটা নয়, এখানে এখানে হচ্ছে স্ট্যান্ডার্ড প্রপোর্শনকে ধরে অ্যাকচুয়ালি কত প্রোডাকশন হতে পারতো সেটাকে আগে দেখতে হবে, তার সাথে প্রোডাকশনকে অরিজিনাল কম্পেয়ার করতে হবে, নট মেটেরিয়াল। এই জায়গাটা ডিফারেন্স, এইটাও ইনডেপথ আমরা অ্যানালিসিস করতে পারি। আর রুলটা কিভাবে মনে রাখবে, পরীক্ষায় অঙ্ক ঠিক করেছো কিনা সেটাও চেক করে নেওয়া যায়। কিভাবে, তুমি কোনো অঙ্কে মেটেরিয়াল ইউসেজ ভ্যারিয়েন্স জানো না, কিন্তু
মেটেরিয়াল মিক্স ভ্যারিয়েন্স আর মেটেরিয়াল ইল্ড ভ্যারিয়েন্স জানো, এই দুটোর অ্যান্সারকে যোগ করলে তুমি পেয়ে যাবে মেটেরিয়াল ইউসেজ ভ্যারিয়েন্স। আবার কোনো অঙ্কে মেটেরিয়াল কস্ট ভ্যারিয়েন্স জানো না, তাহলে মেটেরিয়াল কস্ট ভ্যারিয়েন্স না জানলে তুমি মেটেরিয়াল প্রাইস ভ্যারিয়েন্স আর মেটেরিয়াল ইউসেজ ভ্যারিয়েন্স যোগ করলে মেটেরিয়াল কস্ট ভ্যারিয়েন্স পেয়ে যাবে। বা কনভার্সলি বলা যায় মেটেরিয়াল কস্ট ভ্যারিয়েন্স থেকে মেটেরিয়াল প্রাইস ভ্যারিয়েন্স মাইনাস করলে পাবে ইউসেজ ভ্যারিয়েন্স, বা মেটেরিয়াল ইউসেজ ভ্যারিয়েন্স মাইনাস করলে প্রাইস ভ্যারিয়েন্স। আবার মেটেরিয়াল ইউসেজ ভ্যারিয়েন্স থেকে মেটেরিয়াল মিক্স ভ্যারিয়েন্স বাদ দিলে পাবে ইল্ড ভ্যারিয়েন্স, আর ইল্ড ভ্যারিয়েন্স বাদ দিলে পাবে মিক্স ভ্যারিয়েন্স। এটাকে আমরা চেক বলি, ঠিক আছে, মানে দেখে নেওয়া যে আমি ঠিক করেছি। পুরো একটা মানে হায়ারার্কি একটা মেথড ধরে চলতে থাকে এটা, ঠিক আছে। পরীক্ষা এরকম কোনো অঙ্ক দেয়, আমি সেগুলো খুব ভালোবাসি, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস টাইপ। ওটা চেক করে তাহলে আনসার ঠিক হবে? চেক করলে নিজেই বুঝতে পেরে যাবে যে অ্যান্সার আমি ঠিক করেছি না ভুল করেছি, বুঝতে পেরেছো? আর না ঠিক হলে পার্ট মার্কিং আছে? হ্যাঁ, পার্ট মার্কিং তো নিশ্চয়ই আছে। তোমরা আগে নেগেটিভটা কেন ভাবো আমি বুঝি না। ওটা তো একটা লাস্ট অপশন। আচ্ছা স্যার, বলছি ইল্ড ভেরিয়েন্স আমরা তো মানে জিনিসটাকে অ্যাপ্রক্সিমেটলি আইডিয়া করছি, রাইট? আইডিয়া করছি না, স্ট্যান্ডার্ড বানাচ্ছি। হ্যাঁ, স্ট্যান্ডার্ড তো অবশ্যই একটা হাইপোথিকেশন না, আইডিয়া তো নিশ্চয়ই। তো তারপরেও যদি সেইভাবে প্রোডাকশন, মানে তুমি ধরো এক্সপেক্ট করছো 100 আর তুমি পেলে সেটা 70, তো ওইখানে ডিফারেন্সটা দাঁড়াচ্ছে ইল্ড ভেরিয়েন্সটা। এক স্ট্যান্ডার্ড প্রপোর্শন ধরে আমি মানে পাবার উচিত ছিল 100, হাতে কলমে পেলাম 70। হ্যাঁ, আর একদম। বাকি 30টা তাহলে? বাকি 30টা হলো না, ওটাই তো আমার ড্রব্যাক, সেটাই তো খুঁজতে হবে যে কেন হলো না। তখনই তো ডিটেল ইনভেস্টিগেশন করে ধরতে হবে কেন হয়নি, কি কারণে হয়নি, সেটাই তো স্ট্যান্ডার্ড কস্টিং এর কাজ। ইউসেজটা আরেকবার বলে দাও। ইউসেজটা হচ্ছে যেটা বললাম যে প্রোডাকশন করতে লাগার কথা ছিল এত মেটেরিয়াল, লেগেছে বেশি, 10,000 লাগার কথা ছিল, লেগেছে 11,500, কিন্তু তুমি একই অ্যামাউন্টের প্রোডাকশন করেছো। তাহলে বেশি মেটেরিয়াল ব্যবহার করে যদি একই বানাও কম্পারেটিভলি যে কম মেটেরিয়ালের থেকে, তাহলে তুমি কি করেছো? ওয়েস্টেজ অফ মেটেরিয়াল করেছো না, কারণ 10,000-এই কাজ চলে যেত, সেখানে তুমি 11,500 কেজি নিয়ে একই জিনিস বানিয়েছো, ওয়েস্টেজ 1,500 কেজি। ঠিক আছে, এইটা কস্ট অফ ওয়েস্টেজ যেটা কি বলে মানে ওয়েস্ট, ঠিক আছে, কস্ট অফ ওয়েস্ট যেটা, ঠিক আছে, সেটা আমার প্রোডাকশন কস্টকে বাড়িয়ে দিচ্ছে। মোদ্দা কথা, কস্ট অ্যাকাউন্টেন্টের একটাই উদ্দেশ্য, প্রোডাকশন কস্ট যেন কোনোভাবে বাড়ে না, যতটা কম কস্ট খরচ করা যায়, এটাই মোটিভ। ঠিক আছে, অবভিয়াসলি তোমাদের স্ট্যান্ডার্ড কস্টিং হচ্ছে ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং এর পার্ট, কারণ এগুলো সমস্ত কন্ট্রোলের কথা বলে। ঠিক আছে, তো আমি আর ডিটেলস আসছি না অত, তো রুলসে চলে আসি ডাইরেক্ট, রুলস বা ফর্মুলা যাই বলো না কেন। মেটেরিয়াল কস্ট ভ্যারিয়েন্স কি বলছে, ফর্মুলাটা ভালো করে বুঝবে। স্ট্যান্ডার্ড কস্ট মাইনাস অ্যাকচুয়াল কস্ট। এবার স্ট্যান্ডার্ড কস্ট বলতে কি বুঝছি সেটা তলায় লেখা আছে, স্ট্যান্ডার্ড কস্ট অফ অ্যাকচুয়াল প্রোডাকশন মাইনাস অ্যাকচুয়াল কস্ট ইনকার্ড। অর্থাৎ যেটা আমি প্রথমেই বলে এলাম, তলায় ছোট্ট করে আমরা একটা শর্টকাট মেথড বলেছি, নামগুলোকে ছোট করে দিই যাতে মনে থাকে। এমসিবি ইকুয়াল টু এসসি মানে স্ট্যান্ডার্ড কস্ট, এপি পাওয়ার এন মানে অ্যাকচুয়াল প্রোডাকশন। ঠিক আছে, অনেকে দেখবে এরকম পাওয়ারে লিখে দেয়, ঠিক আছে, লাস্ট ওয়ার্ডটা পাওয়ারে লিখে। এন মানে কি ওই প্রোডাকশনটাই এন করে লিখেছে? না 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 না, এন বলতে ওই পাওয়ার বুঝো না, মানে লাইক কি বলবো, এটা শর্টকাট। এপিও তে লেখা যায় অ্যাকচুয়াল প্রোডাকশন। ডেপ্রিসিয়েশন তো ডেপ্রিসিয়েশনের লাস্ট ওয়ার্ডটা কি, লেটারটা কি? হ্যাঁ, অনেকে এন লেখে। হ্যাঁ হ্যাঁ, তো এবার ডিপের মানে ডিইপি লিখে মাথায় এন লিখে, এটা শর্টকাট একটা, আর কিছু না। এটা মানে ডেপ্রিসিয়েশন বুঝেন না, এটার মানে এটা নয় যে ডেপ্রিসিয়েশনের মাথায় এন রয়েছে, এবার এন এর ভ্যালু খুঁজতে বসে গেল, সেটা করলে কিন্তু হবে না। ঠিক আছে, এটা একটা শর্টকাট মেথড। ঠিক আছে, যাই হোক, তো এপিএন মানে হচ্ছে অ্যাকচুয়াল প্রোডাকশন, ঠিক আছে, মাইনাস এসি অ্যাকচুয়াল কস্ট ইনকার্ড। এবারে তুমি বলবে ভ্যারিয়েন্সটা
ফেভারেবল কখন আর কখন অ্যাডভার্স? খুবই সহজ। অ্যাকচুয়াল ডেট থেকে যখন এই স্ট্যান্ডার্ড কস্টের থেকে অ্যাকচুয়াল কস্ট বেশি বেরোবে, তাহলে এই ফর্মুলাটা ব্যবহার করলে ধরো স্ট্যান্ডার্ড কস্ট আমার 150 টাকা, কিন্তু অ্যাকচুয়াল কস্ট খরচ হয়েছে 200 টাকা, 50 টাকা নেগেটিভ। সো যদি নেগেটিভ বেরোয়, মাইনাস বি মানে নেগেটিভ, দেন অ্যাডভার্স, এডিভি মানে অ্যাডভার্স। আর যদি দেখো এটা পজিটিভ বেরিয়েছে, দেন ইট ইজ ফেভারেবল। তবে এটা জেনারেলাইজ কখনো করবে না, কারণ সবসময় এটা নাও হতে পারে। কি বুঝলে? হ্যাঁ, আর সামনে কি নেগেটিভ বা পজিটিভে ওই অ্যাডভার্স এ আর এফটাকে লিখতে হবে? অবশ্যই। আর কোন জায়গায় এই কেসে যে এইটা অ্যাডভার্স আর অন্য সামনে যে ওইটা ফেভারেবল, এটাও কি আবার লিখতে হবে নাকি নোটে? লিখতে পারলে ভালো। আচ্ছা, এবার দেখো মেটেরিয়াল প্রাইস ভ্যারিয়েন্স। নাম থেকেই তুমি ফর্মুলাটা মনে করে নিতে পারো। আমরা এইভাবে মনে রাখতাম ফর্মুলা। মেটেরিয়াল কি ভ্যারিয়েন্স বলছে? প্রাইস ভ্যারিয়েন্স। তার মানে মেটেরিয়াল ইউসেজটা ফিক্স থাকবে, রেট পার মেটেরিয়ালটা চেঞ্জ হবে। তো দেখো ফর্মুলাটা কি, অ্যাকচুয়াল কোয়ান্টিটি অফ মেটেরিয়াল ইউজড, প্রোডাকশন করতে অ্যাকচুয়ালি কত র মেটেরিয়াল ব্যবহার করেছে, ব্র্যাকেটে এটা ফিক্সড, ওই জন্য বাইরে ব্র্যাকেটে স্ট্যান্ডার্ড রেট মাইনাস অ্যাকচুয়াল রেট। তো ধরো স্ট্যান্ডার্ড রেট ছিল 10 টাকা পার ইউনিট, অ্যাকচুয়াল রেট হচ্ছে 12 টাকা পার ইউনিট, কিন্তু অ্যাকচুয়াল কোয়ান্টিটি অফ র মেটেরিয়াল সেটা আবার একই হয়েছে। তাহলে এখানে বলো কখন অ্যাডভার্স হবে, কখন ভ্যারিয়েবল ফেভারেবল হবে? আমার সিচুয়েশনটা কি হবে আমি যেটা দিয়েছি? হ্যালো, হ্যাঁ বলছি, সামটা আরেকবার বলো, কি বললে? অ্যাকচুয়াল কোয়ান্টিটি অফ র মেটেরিয়াল ইউজ, ব্র্যাকেটে স্ট্যান্ডার্ড রেট মাইনাস অ্যাকচুয়াল রেট। কারেক্ট। স্ট্যান্ডার্ড রেট 10 টাকা, অ্যাকচুয়াল রেট 12 টাকা, কিন্তু অ্যাকচুয়াল কত কোয়ান্টিটি ব্যবহার করা হবে র মেটেরিয়াল সেইটা ফিক্সড আছে, ধরো 100 ইউনিট। আমার প্রশ্ন হচ্ছে এটা কি ভ্যারিয়েবলটা ফেভারেবল হবে না অ্যাডভার্স হবে? এই ভ্যারিয়েন্সটা কি হবে? এটা তো নেগেটিভে আসবে, তাহলে অ্যাডভার্স হবে। এই জায়গাটাই আমি চেঞ্জ করতে চাইছি। নেগেটিভে আসবেই মানে অ্যাডভার্স হবে, এইটা মাথায় ঢুকিও না, লজিকটা তাহলে বুঝে কি করে বলো। বুঝলাম যে এই জায়গাটায় এই সামটায় সেটাই তো আমি অ্যাডভার্স? প্রশ্ন করছি, সেটাই তো আমার প্রশ্ন। তোমাকে তো সব বলে দিলাম, তুমি দেখো না দুটো ফিগার দেওয়া আছে, অ্যাকচুয়াল কোয়ান্টিটি অফ মেটেরিয়াল ইউজ 100, স্ট্যান্ডার্ড রেট পার ইউনিট 10 টাকা, অ্যাকচুয়াল রেট খরচ হয়েছে 12 টাকা। এবার তুমি বুঝে যাবে। সঞ্জনা কোথায় গেল? স্যার আছে, ভাবছি। বলো, ভাবো। স্যার আরেকবার কোয়েশ্চেনটা প্লিজ বলো। অ্যাকচুয়াল কোয়ান্টিটি 100, এটা কোনো চেঞ্জ হচ্ছে না, র মেটেরিয়াল পার ইউনিট ব্যবহার করছি যেটা, তার রেট হচ্ছে 10 টাকা,
স্ট্যান্ডার্ড, এটাই মার্কেটে চলছে। আমি খরচ করেছি 12 টাকা, তাহলে ভ্যারিয়েন্সটা অ্যাডভার্স আসবে না ফেভারেবল আসবে। প্লাস মাইনাসটা বড় কথা নয়, আমাকে বলবে কেন। এটা হচ্ছে আমি যেটা অ্যাকচুয়াল প্রোডাকশন হয়েছে তাই জন্য ওই ওই বেসিসে করব, তাই জন্য ওটা উল্টো হবে। না, প্রোডাকশন তো এখানে কোনো সম্পর্কই নেই। তো তাহলে এই জায়গাটা কেন উল্টো হচ্ছে? তুমি একটা দোকানে গেলে, তুমি শুনে গেলে যে যাওয়ার আগে এই ক্যাডবেরিটা 10 টাকায় পাওয়া যায়। দোকানে কিনতে গেলে কাকুর দোকানে, তোমার পাড়ায় কাকুর দোকানে, সেই কাকুর দোকানে দাম হচ্ছে 12 টাকা, কিন্তু তুমি একটাই চকলেট কিনবে, সেটা চেঞ্জ হচ্ছে না। তাহলে তুমি যখন দোকানে গেলে গিয়ে তোমার মনের মধ্যে কি ইম্প্যাক্ট তৈরি হবে? যে দামটা বেশি। হ্যাঁ, তখন অ্যাডভার্স এফেক্টটাই আসবে যে কেন দামটা বেশি পড়ছে, মানে আমি তো জানি 10 টাকা করে, তো 12 টাকা নিচ্ছে কেন। সেটাই তো বলতে চাইছি, এটাই তো জানতে চাইছি। আমি একটাই কথা বলতে চাইছি তোমাদের, সেটা হচ্ছে তোমরা মাইনাসে বেরোলেই নেগেটিভ, এই অ্যাডভার্স, এই কনসেপ্টটা একদম মাথায় রেখো না। আমি এইটাই তোমাদের একটাই কথা বলতে চাই, ঠিক আছে? লজিকটা বুঝে করবে, তাহলে দেখবে কোনোদিন ভুল হবে না অঙ্ক। কিন্তু যখনই তুমি ফর্মুলাকে একটা গতে বাঁধা ফর্মুলা ধরে করে যাবে না, গন্ডগোল হবে। আমি ওই জন্য পাশে লিখে রেখেছি, কিন্তু বলি আমি লজিক দিয়ে বুঝিয়ে, ঠিক আছে? আর কয়েকটা দেখো বলছে মেটেরিয়াল ইউসেজ ভ্যারিয়েন্স, ঠিক আছে? এখানে হচ্ছে কি রেট পার মেটেরিয়াল, অর্থাৎ এই 10 টাকাটা 10 টাকাই থাকবে, ঠিক আছে? চেঞ্জ হবে কোথায়? এইখানে। তো বলছে স্ট্যান্ডার্ড কস্ট বাইরে যা ছিল তাই থাকবে। তারপর বলছে স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি ফর অ্যাকচুয়াল প্রোডাকশন, এইটা কিন্তু বুঝতে হবে। 1000 কেজির 100 কেজি আউটপুট বানাতে আমার 500 কেজি র মেটেরিয়াল লাগে, তো এটা হচ্ছে স্ট্যান্ডার্ড রেশিও। সেখানে আমি অ্যাকচুয়ালি কত র মেটেরিয়াল ব্যবহার করেছি। আমি একটা উদাহরণ দিয়েছি যে আমার অ্যাকচুয়াল প্রোডাকশন করতে 100 কেজি র মেটেরিয়াল লাগা উচিত ছিল স্ট্যান্ডার্ড রেট ধরে, ইনপুট আউটপুট রেশিও ধরে, কিন্তু আমার অ্যাকচুয়ালি লেগেছে 150 কেজি। স্ট্যান্ডার্ড রেট 10 টাকা করে। তাহলে এর উত্তর যদি মাইনাসে বেরোয় কি হবে? তাহলে কি এখানে অ্যাডভার্স হবে পজিটিভ? কেন? আমার লেখা এখানে লেখা আছে বলে? ওই আগের সামের বেসিসের মতনই তো হলো, মানে আগেরটা যেরকম ভাবে বললে লজিক। কি লজিক করলাম? যে স্ট্যান্ডার্ড রেট 10 আর অ্যাকচুয়াল রেট হচ্ছে 12, এখানেও তো তোমার স্ট্যান্ডার্ড রেট 100, অ্যাকচুয়াল রেট হচ্ছে মানে অ্যাকচুয়াল কোয়ান্টিটি 150। সঞ্জনা কি বলছে? এটা কি কোনোভাবে ফেভারেবল হতে পারে? কারণ যদি শুধু ইউজেসটা দেখি আমরা, এই উত্তরটা কিসে বেরোবে? কিসে বেরোবে মানে? এইটা মানে মাইনাস না প্লাস বেরোবে এইটা? ও মাইনাসে। হ্যাঁ, মাইনাসে তো আসছে। তাহলে আমার এটা ফেভারেবল আমি বললাম কারণ এটা তো ইউজেসটা তুমি বলছো, কারণ এটা তো মানে কতটা ইউজ করবো এখনো আমরা স্টার্ট করিনি কাজটা করা। সে তো কাজটা করলে তো করেই তো অ্যাকচুয়াল আমার এটা বুঝতে পারছি, কাজ না করলে কি করে করবো? আচ্ছা, এটা করার পর না, তাহলে এটা অ্যাডভার্স হচ্ছে তাহলে। কিন্তু কেন হচ্ছে অ্যাডভার্স?
মানে কাজটা করার পরে দেখছি এক্সট্রা, নট এক্সট্রাও বলা যাবে, মাইনাসে আছে। আমার 100 স্ট্যান্ডার্ড যেটা না। রয়েছে তার থেকে অ্যাকচুয়ালটা বেশি হচ্ছে, তার জন্য কি? হুম। মানে মানে বেশিটা হচ্ছে বলতে সেটাকে কি মানে সেটা কি ইমপ্লাই করছে আমাকে, এটাই আমার প্রশ্ন। বেশি যে হচ্ছে, আমার কম টাকায় বেশি প্রোডাকশন হচ্ছে। টাকা কেন? আমার বক্তব্য হচ্ছে আমি 100 কেজি র মেটেরিয়াল দিয়েই বানাতে পারতাম 100 কেজি মাল, সেখানে 150 কেজি র মেটেরিয়াল দিয়ে 100 কেজি মাল বানাচ্ছি। তাহলে প্রশ্ন হচ্ছে অ্যাডভার্স যদি আমি ধরছি অ্যাডভার্সই হচ্ছে, তাহলে অ্যাডভার্স হচ্ছে তার পেছনে কারণটা কি, লজিকটা কি? কি লজিকে বলছো যে অ্যাডভার্স হচ্ছে? এটা অ্যাডভান্স করে আমরা এক্সপেক্ট করেছিলাম 100, বাট ইউজ হচ্ছে 150। তাহলে র মেটেরিয়াল কি হচ্ছে, বেশি ইউজ বেশি, হচ্ছে তো? হ্যাঁ বেশি ইউজ হচ্ছে। তাহলে আমার র মেটেরিয়ালের জন্য খরচ হতে পারতো স্ট্যান্ডার্ড ধরে 100 × 10 1000, সেখানে আমার হচ্ছে কত? 150 × 10 কত? 1500। 500। তার মানে 500 টাকা বেশি খরচ হচ্ছে তো, হ্যাঁ। তার হ্যাঁ মানে হ্যাঁ 500 টাকা আমি অ্যাডভান্সে আছি, হুম। এইটাই লজিক। খরচ ভাই বেশি আমার যেন হয়, আলটিমেটলি সবটাই খরচ ওরিয়েন্টেড। এখানে যেটা ব্র্যাকেটে লেখা আছে এটা ভুল লেখা আছে, আমি এটা তাড়াতাড়ি অনেকটা লিখেছি তো, অনেক মানে মেটেরিয়ালটা বানিয়েছিলাম তোমাদের, যে এই মেটেরিয়ালটা আমি দেখাচ্ছি, এই মেটেরিয়ালটা প্রথম পাতা থেকে শেষ পাতাটা যেটা রয়েছে, কত পাতা রয়েছে আমি দেখতে হবে, 11-12 পাতা, এটা আমি একটা রাত্রিরে বসে বানিয়েছিলাম, ঠিক আছে? সেই কারণে একটু লেখা এদিক ওদিক একটু ভুল আছে, তাড়াতাড়ি করতে গিয়ে ওটা ভুলটা আমার হয়েছে। তো তোমরা একটু খাতাতে নোট করে নাও, ঠিক আছে? আমি এটা মেন মেটেরিয়ালে পরে আপডেট করে দেবো, আমার সময় হচ্ছে না বসে, পরে ওটা হোয়াইটনার দিয়ে আপডেট করে দেবো। এইটা ব্র্যাকেটে লিখে রাখো যে মাইনাস হচ্ছে অ্যাডভার্স আর পজিটিভ হচ্ছে ফেভারেবল। আমি কিন্তু অলওয়েজ এই রুলটা লিখে দিয়েছি, কিন্তু অলওয়েজ আমরা এটা লজিক দিয়ে বুঝতে চেষ্টা করবো, হ্যাঁ? আমরা কিন্তু কখনো, তোমরা থাম রুলটা ব্যবহার করবে না, অঙ্কের লজিকটা বোঝার চেষ্টা করবে, দেখবে অঙ্ক কোনোদিন ভুল হচ্ছে না, ঠিক আছে? মানে লজিক দিয়ে করলেও তো জিনিসটা একই হচ্ছে। হ্যাঁ, কিন্তু তোমার তো জিনিসটা ভুল হচ্ছে না কোনোদিন, তুমি তো লজিক্যালি পারফেক্ট ওই জায়গায় করতে পারছো। তোমার তো এবার থাম রুলের সঙ্গে লজিকের সমস্যাটা কোথায় হয়, কেউ পরীক্ষার হলে থাম রুলটা ভুলে গেল, গুলিয়ে ফেললো সাপোজ, আচ্ছা আচ্ছা, ওইটার জন্য, হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, তখন তুমি কি করবে পরীক্ষার হলে? পরীক্ষার হলে তুমি যদি গুলিয়ে ফেলো তখন তোমার উপায় কি? তার থেকে ভালো না লজিকটা বুঝে নেওয়া, একই সময় হ্যাঁ হ্যাঁ খরচা করে। ঠিক। আমি চিরকাল এটাই মানে আমি চিরকাল এটাই করতে চাই, ঠিক আছে? লজিকের পেছনে বেশি ইম্পর্টেন্ট আমার কাছে, কারণ মুখস্থ বিদ্যা পরীক্ষার হলে মাথা থেকে বেরিয়ে যাবে। যাই হোক, তো আই হোপ তোমরা বুঝতে পেরেছো, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ এত হ্যাঁ। অব্দি কোনো অসুবিধা নেই। তাহলে এইটুকু পর্যন্ত যা বুঝলাম, তার উপরে একটা ছোট্ট অঙ্ক করি, ঠিক আছে? আমি অ্যাকচুয়ালি সিউকে পুরো জিনিসটা নিয়ে একটাই অঙ্ক করিয়েছিলাম, বাট তোমাদের আমি ওইভাবে দেবো না, তোমাদের আমি একটা ছোট অঙ্ক আগে দেবো, তারপর তোমাদেরকে আমি বড় অঙ্কটা করাবো, বাকি দুটো ভ্যারিয়েন্স বুঝিয়ে। এটা হয়তো আজকে হবে না, পরের দিন হবে। তোমাদের মেটেরিয়ালটা আর একটা ক্লাস লাগবে, আর লেবারের 2টো ক্লাস লাগবে, মানে স্ট্যান্ডার্ড কস্টিং এর 4টে ক্লাস আমার দরকার, ঠিক আছে? আচ্ছা তোমাদের রাত্রিবেলা তো হয় না, তাহলে আমার রাত্রির অনেক সময় 9টা 9:30টার পর ফাঁকা থাকি, তো সেই সময় একটা এক্সট্রা 2-1 ক্লাস দিয়ে আমি তাহলে একটু 1-2টো ক্লাস এক্সট্রা হ্যাঁ করি। রাত্রিবেলা অসুবিধা নেই। হ্যাঁ, ওর কবে অসুবিধা বলো? আছে। না না, ওর তো অসুবিধা আছে, ও ওর জন্য অফিস। তো অসুবিধা আছে, হ্যাঁ। দেখছি, আমি তোমাদের বলে দেবো, আমি কোনো টাইম যদি করতে পারি তোমাদেরকে জানিয়ে রাখবো আগে থেকে, মানে অ্যাটলিস্ট একদিন আগে জানিয়ে দেবো, ঠিক আছে? আচ্ছা, এক মিনিট দাঁড়াও, আমি একটু অঙ্কটা খুঁজি। একটু দাঁড়াও, হ্যাঁ, আমি পিডিএফ একটু খুঁজি। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। লাস্ট উইক yesterday, earlier this week, এখানেই আছে।
তোমাদের কোম্পানি ল আছে না, তোমাদের এই পিডিএফ গুলো আমি তো সেকেন্ড সেমিস্টারকে পড়াই, তোমরা যদি বলো তোমাদের পাঠিয়ে দিতে পারি। কিছু কোয়েশ্চেন সেটও আমার কাছে আছে। তোমাদের কি এমসিকিউ পেপার কোম্পানি ল? না না, আমাদের সব রাইটিং। ও আচ্ছা, তাহলে তোমাদেরকে একটা কথা বলছি। আজকে একটা ক্লাস আছে সেকেন্ড সেমিস্টারের জন্যই, যদিও এক ঘন্টার ক্লাস, ঠিক আছে? ওই আমাদের যেটা মানে ইউনিভার্সিটি থেকে করানো হয় 6টা থেকে 7টা। তো তোমাদের কোম্পানিরা যেহেতু মানে তোমরা সেভাবে হয়তো পড়ো না, কিন্তু স্যার আজকে ক্লাস করাবেন। এই এই যে বইটা তোমাদের নোটটা দেখালাম, এই বইটা উনি লিখেছেন, তো উনি একটা ক্লাস নেবেন আজকে। তো যদি তোমরা ইন্টারেস্টেড হও তো তাহলে তোমরা দেখতে পারো, আমি লিঙ্কটা পাঠিয়ে দেবো ইউটিউবে। মানে কোম্পানি ল কিভাবে পড়তে হয়, কিভাবে পরীক্ষা অ্যান্সার করতে হয়, এরকম একটা ওভারভিউ পাবে, ঠিক আছে? আর উনি আমাদের মানে ক্যালকাটা ইউনিভার্সিটিতে বেশ মানে কি বলবো, কোয়েশ্চেন মডারেশন ফডারেশন সমস্ত কাজে উনি যুক্ত, ঠিক আছে? তো ওনার একটা আইডিয়া যথেষ্ট ভালো, যদি চাও করতে পারো আর কি, ঠিক আছে? বলে রাখলাম। যেহেতু কোম্পানিরা সেভাবে ক্লাস কিছু হয় না তোমাদের। হ্যাঁ রেখেছি না, খুঁজে পাচ্ছি না। এক মিনিট আমি দাঁড়াও, হ্যাঁ। সেমিস্টার সেমিস্টার 18.15.49। আচ্ছা, অঙ্কটা হচ্ছে এইটা, ঠিক আছে? এইটা হচ্ছে অঙ্ক, এই দেখো। The following data apply to the production of the standard product known as PX, ঠিক আছে? তার মানে একটা প্রোডাক্ট বানানো হচ্ছে PX, তোমরা দেখতে পাচ্ছ তো? হ্যাঁ হ্যাঁ। PX, the following data apply to the production of a standard product known as PX, ঠিক আছে? একটা প্রোডাক্ট PX বানানো হচ্ছে, স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি 1000 কেজি অফ মেটেরিয়াল M। তো এখানে M বলে একটা মেটেরিয়াল লাগে, ঠিক আছে? কত কোয়ান্টিটি স্ট্যান্ডার্ড লাগে অঙ্কে বলে দিচ্ছে 1000 কেজি। স্ট্যান্ডার্ড প্রাইস পার কেজি 2 টাকা 40 পয়সা। ডিউরিং আ সার্টেন মান্থ 1150 কেজি অফ M ওয়াজ অ্যাকচুয়ালি ইউজড অ্যান্ড দ্য অ্যাকচুয়াল প্রাইস অফ M ওয়াজ 2 টাকা 60 পার কেজি। তার মানে আগে থেকে নোট করে নাও স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি আর স্ট্যান্ডার্ড রেট, অ্যাকচুয়াল কোয়ান্টিটি আর অ্যাকচুয়াল রেট। ও আমি একটা তখন বললাম 150 কেজি এক্সট্রা বলেছিলাম বোধহয়, ঠিক আছে? তো যাই হোক, মানে ঠিকই বলেছিলাম, যাই হোক মানে একটা আন্দাজে ফিগার দিয়েছিলাম, মিলে গেল। যাই হোক, তো ইউ আর রিকোয়ার্ড টু কম্পিউট দ্য টোটাল ডাইরেক্ট মেটেরিয়াল কস্ট। এটা আমরা পরের দিকে শিখবো, আগে আমরা বানাবো মেটেরিয়াল প্রাইস ভ্যারিয়েন্স আর মেটেরিয়াল ইউসেজ ভ্যারিয়েন্স, ঠিক আছে? তা মেটেরিয়াল প্রাইস ভ্যারিয়েন্স আর ইউসেজ ভ্যারিয়েন্স যখন এরকম অঙ্ক পাবে, আমি যেটা সবাইকে বলি, প্রথমে আমরা অঙ্ক থেকে কি কি পাচ্ছ সেটাকে আগে একটা জায়গায় লিখে নেব, আর কি কি চাই সেটাকে তোমার প্রশ্নের উত্তর হিসেবে খুঁজতে হবে। তাহলে স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি অফ র মেটেরিয়াল এটা দেওয়া আছে 1000 কেজি। অ্যাকচুয়াল কোয়ান্টিটি 1000
So what does it? তাহলে এক্সট্রা কত লাগলো? 150। স্ট্যান্ডার্ড রেট। এইভাবে অঙ্কের না লিখে নিলে দেখবে অঙ্ক করতে অনেক সুবিধা হচ্ছে। আমি তো সবসময় এভাবে অঙ্ক করতাম, কি আগে আছে, ঠিক আছে, অঙ্কে কি কি দিয়েছে ডেটাগুলোকে আগে ছোট করে আগে অঙ্কে লিখে নিতাম। তো স্ট্যান্ডার্ড রেট কত করেছিল? 2 টাকা 40। আর খরচ করেছি কত? 2 টাকা 60। 2.7। তাহলে 20 পয়সা বেশি খরচ করেছি। তাহলে খরচের ডিফারেন্সের জন্য কোন ভ্যারিয়েন্স করি? মেটেরিয়াল কোন ভ্যারিয়েন্স? প্রাইস ভ্যারিয়েন্স। কোয়ান্টিটির জন্য কোন কি ভ্যারিয়েন্স করি? মেটেরিয়াল ইউসেজ ভ্যারিয়েন্স। নাম দিয়েই বুঝতে পারবো আমরা, ঠিক আছে। ইউজ মানে কোয়ান্টিটি, আর রেট বা প্রাইস মানে হচ্ছে রেট পার ইউনিট। তাহলে এই দুটো ভ্যারিয়েন্স পার করে দেখালো চট করে। ডেটাগুলোকে নোট করে নাও, তারপর আমি ফর্মুলাটা সামনে খুলে রাখছি, দেখে দেখেই করো। প্রাইস ভেরিয়েন্সটা বার করব। হ্যাঁ, আর এমসিভি? ওটা পরে আসছি, আগে এই দুটো করো, প্রাইস আর ইউসেজ ভ্যারিয়েন্স। এবার ফর্মুলা যাও। হ্যাঁ, ফর্মুলা যাবে বললে। একটুখানি মুছে দিচ্ছি, ডাটি হয়ে গেল, এ হয়ে গেছে।
হয়ে গেছে। ঠিক আছে? হ্যাঁ দুটোই অ্যাডভার্স এলো। হ্যাঁ, দুটো অ্যাডভার্স এলো, এমপিভি 230 আর এমইউভি 360। দুটো যোগ করে দাও। এমনি অ্যামাউন্টটা কি পজিটিভই থাকবে? হ্যাঁ, লেখাটা অবশ্যই পজিটিভে লিখবে। যদি মাইনাসে মানে যেখানে দেখবে মাইনাসে বেরোচ্ছে সেটা সিচুয়েশনটা বুঝে নেবে যে অ্যাডভার্স না ফেভারেবল, সেই বুঝে পাশে এ আর এফ লিখবে। যদি অ্যাডভার্স হয় এ লিখবে, ফেভারেবল হলে এফ লিখবে। কিন্তু কখনো তোমরা কোনো ভ্যালুকে মাইনাস বা প্লাস লিখবে না, মানে এ আর এফটা প্লাস বা মাইনাস দেখে লিখবে তা নয়, সিচুয়েশনটা বুঝে। ধরো কোনো আচ্ছা জায়গায় ধরো ওই মাইনাসে বেরোলো, ব্র্যাকেটে। বলছি আমি বলে নি 1 মিনিট। কোনো জায়গায় ধরো দেখা গেল মাইনাসে বেরিয়েছে, বাট মাইনাসে বেরোনোটা সেক্ষেত্রে ফেভারেবল, তো তখন তোমরা ধরো অ্যান্সারটা লিখবে 100, -100 বেরিয়েছে, তার মানে লিখবে তোমরা এরকম যে 100 ফেভারেবল। হ্যাঁ বলো। হ্যাঁ আমি কিন্তু বলছিলাম যে এস হ্যাঁ, আর মাইনাস এ আর যেটা হলো যে -2.2, তো ওই জায়গায় কি শুধু 2.2 0.2 2.2 বলছে? কেন 0.2? হ্যাঁ, না 0.2, হ্যাঁ হ্যাঁ -0.2 লিখবো। না না না, ও আচ্ছা, এর ভেতরে ভেতরে হ্যাঁ ভেতরে হ্যাঁ, ভেতরে। ভেতরে ভেতরে মাইনাস লিখতে পারো, কিন্তু এইখানে লিখবে না। হ্যাঁ হ্যাঁ আর টোটালটাও অ্যাডভার্স তো। হ্যাঁ -8। টোটাল যোগ করে দাও দুটো, প্রাইস হ্যাঁ ভ্যারিয়েন্স আর ফাইভ ইল ফাইভ ভ্যারিয়েন্স। এই নাইনটি আসছে। বলে প্রাইস ভ্যারিয়েন্স আর তোমার হচ্ছে ইউজেজ ভ্যারিয়েন্স। ইউসেজ ভ্যারিয়েন্স যোগ করে দাও, তুমি পেয়ে যাবে কি ভ্যারিয়েন্স দেখো, মেটেরিয়াল কস্ট ভ্যারিয়েন্স। এমইউ কস্ট। হ্যাঁ, এবার প্রশ্ন হচ্ছে এমইউ কস্ট ভ্যারিয়েন্স ঠিক বার করলাম কিনা প্রুফ করতে হবে। ঠিক আছে, সেটা করবো কিভাবে? খুবই সোজা। তা হচ্ছে তুমি এবার আরেকটা চেক করে দেখতে পারো, 1000 কেজির সাথে 240 2.40 গুণ করো। 2400। এটা হচ্ছে টোটাল স্ট্যান্ডার্ড কস্ট, এসসি মাইনাস এই যে ফর্মুলাটা কি ছিল, ওপরেরটা বলছি একদম প্রথমটা, এই যে এসসি ইন্টু এপিএন। এপিএন তো এখানে ওরকম কিছু নেই, তো যা দিয়ে দিয়েছে, তার মানে স্ট্যান্ডার্ড কস্টটা কত বেরোলো, 1000 ইন্টু 2.4। 2400। হ্যাঁ, আর অ্যাকচুয়াল কস্ট কত, 1150 ইন্টু 2.6 গুণ করো। 2990। হ্যাঁ এবার দুটো মাইনাস করো, 590। পেলো? হ্যাঁ হ্যাঁ এই হচ্ছে গল্প। এবার উল্টোটাও হতে পারে, অনেকে প্রথম যে লাস্টে বার করলে এটা আগে বার করলে বের করলে, ঠিক আছে, তারপরে এই দুটো বার করার পর চেক করলে, ঠিক আছে, মানে চেকিংটা এখানে তুমি নিজেই করে নিতে পারবে যদি অ্যাডিকুয়েট ইনফরমেশন দেওয়া থাকে। ঠিক আছে, হ্যাঁ। এই হচ্ছে গল্প। বাকি দুটো ভ্যারিয়েন্স কি পড়াবো আজকে না পরের দিন করবো, কি বলো? পরের দিন। ঠিক আছে, পরের দিনকে একটা বড় অঙ্ক করবো। হ্যাঁ, তাহলে তোমাদের একটা অঙ্ক বাড়িতে হোমওয়ার্ক দিয়ে দিই, এই অঙ্কটা করবে বাড়িতে, প্রবলেম নাম্বার 2। এটা এখানে দেখার দরকার নেই, আমার ম্যাটেই দেওয়া আছে, এই যে ম্যাটটা পাঠাবো এখানেই দেখো, এইখানে কোয়েশ্চেন গুলো দেওয়া আছে। ঠিক আছে, এই যে কোয়েশ্চেন নাম্বার 2 যেটা, ঠিক আছে, কোয়েশ্চেন নাম্বার 2 যদি আটকে যায় তাহলে মানে আমাকে বলবে পরের দিন। ঠিক আছে, মানে নেক্সট যে ক্লাসটা করাবো সেখানেই বলবে, এটা ট্যাক্সের ক্লাস হলেও অসুবিধা নেই, বলে দেবো। নেক্সট ক্লাস বুধবার তো? স্যার আটকে গেছে। হ্যাং হয়ে গেল নাকি? হ্যাঁ সেটাই তো। হুম।
ওটা দেখছি, ডার্ক। দেখছিস কেমন লাগছে? ভালো ভালো। আর ওটা বেশি ইন্টারেস্টিং এখনো অব্দি তোর এপিসোড 3 এর শুরু করলাম সবে, সিজন 1 এপিসোড 3। ও লিখতেই দিয়ে তো সিজন 2 অনেকটা 4 পেছনে, কিন্তু তোমার ভাল লাগছে। সিজন হুম। এপিসোড 1টা যেরকম বাজে বললাম, তারপরটা ভাল লাগছে আবার। আমি তো প্রথমে ফার্স্ট এপিসোডটা দেখার পর তো আমি ভূতের ভেবেছিলাম। হ্যাঁ হ্যাঁ তাহলে হ্যাঁ, ওই আওয়াজ আওয়াজ আসছিল হ্যাঁ বারবার। আমি আবার আওয়াজে হেডফোনটা খুলে দিয়েছি, আমি ভাবলাম হয়তো কিছু বেরোবে। আমি এক চোখ হেডফোন খুলে চেপে স্পিকার। দেখছিলাম। তারপরে আবার যা সব দেখাচ্ছে, তারপর আবার হেডফোন গুঁজতেই হলো। হ্যাঁ নইলে পসিবল না, বোন থাকে আমার সবসময়। হ্যাঁ ওটাই, আমি তো পুরো আলাদা রুমে চলে গেছি। হ্যাঁ, তাও তো তোর দাদা আছে, আমার তো আবার বোন। না তবুও দাদা হলো কি, মানে আমি হ্যাঁ হ্যাঁ দেখেছি তারপর তারপরে দাদা দেখেছে অ্যাকচুয়ালি, ওই জন্য। হ্যাঁ, এইটা তো আর বোনের দেখার বয়স নয়, অনেকটাই। হ্যাঁ ওদের কলেজে এত কিছু বোঝায়নি, দেখ ওকে এখানে কত কিছু হ্যাঁ হ্যাঁ বোঝালো। হ্যাঁ, এটা বেশি অনেকটা বোঝালে অনেক যেন টাফ ডিটেলসে। লাগছে। স্যার এটা রেকর্ড তারপরে আরো করছে, যেগুলো যেগুলো দিলি। এটা রেকর্ডের আছে, চার চার ও আর বাবা, ডিসকাস না, খেয়াল পড়লো। তো স্যার বেরিয়ে গেছে হ্যালো, তুমি আটকে গেছিলে? হ্যাঁ, আমার কানেকশন লস্ট হয়ে গেছিল সেই কারণে। ঠিক আছে, ক্লাসটা বলছি কি, তাহলে এগুলো কি রেকর্ড হলো নাকি লাস্টে? কোনগুলো? লাস্টে আমরা বকছিলাম, সেগুলো কি মানে তুমি রেকর্ড হ্যাং, হলো? মানে তুমি নেটওয়ার্ক হ্যাং লস্ট হয়ে হয়ে গেছে যাওয়ার তোমার, পর? আমরা যতক্ষণ ছিলাম ওটা কি সব জানি রেকর্ড না, হয়েছে? জানি না, দেখবো রেকর্ডিংটা দেখে তারপর বলবো। আমি না রেকর্ডিং স্টপ, আগে রেকর্ডিং আচ্ছা স্টপ আচ্ছা। করি। পুরোটা দেখবে না। রেকর্ডিং স্টপ